হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিন্দম এনবিডি। আর আগের ভিডিওয়ে দেখিয়েছিলাম যে নবদ্বীপ এসেছিলাম বিশেষ কারণে, কিন্তু কয়েকদিন থাকার প্ল্যানিং ছিল, কিন্তু বিশেষ কারণে আবার নবদ্বীপ থেকে কলকাতা ফিরে যেতে হচ্ছে। আর আমি না থাকায় আমার শখের গ্যারেজের কি অবস্থা, এইদিকে গাছপালা হয়ে ভর্তি হয়ে গেছে। আর এদিকে গাছপালা যা হয়েছিল তো গাড়ি ঢোকানোই যাচ্ছিল না, কোনো রকমের গাড়ি ঢোকানো গেছে। তো যাই হোক, কিছুটা তো কাটা হয়েছে, এখনও অপরিষ্কার হয়েই রয়েছে, কিন্তু এদিকেরটা একদমই পরিষ্কার করা হয়নি। আর পিছন দিকের অবস্থা কি দেখা যাক। এই যে ওরে বাপরে, সব গর্ত হয়ে গেছে। এই যে পিছন দিকে বালি টালি ফেলা, কি অবস্থা। এই জায়গাটা কোনো পাঁচিল দেওয়া হয়নি, খুবই বাজে অবস্থায় রয়েছে। এদিকে জঘন্য রকমের রোদ আর গরম। তবে একটা জিনিস সত্যি, যে কলকাতার তুলনায় এখানকার ওয়েদার অনেক ভালো, অনেক ঠান্ডা। কলকাতায় তো গরমে টেকা যাচ্ছে না। যেতে যতক্ষণ হবে তখন আর ফালতু দেরি করে লাভ নেই। ওরে বাপরে, এই ঘরের মধ্যে ঢোকা তো নয়, যারা একদম পুরো সেই হিট চেম্বারে ঢুকছি। উপরে টিন আর সব বন্ধ ছিল, ওরে বাপরে বাপ। তো যাই হোক, আগে গাড়িতে ঢুকে এসিটা অন করি। চতুর্দিকে গাছপালা হয়ে যাওয়ায় গাড়ির সেন্সার যেন এক পা এদিক ওদিক হলেই আওয়াজ দিতে শুরু করে দিচ্ছে। আরে ভাই, গাড়ি এখানে ঘোরানো, এত বড় জায়গাতে আগে গাড়ি খেলতাম, আর এখন গাড়ি ঘোরানোও যেন কষ্টকর হয়ে যাচ্ছে। বাবা রে, চল, গাড়িটা না ঘোরালে ওইদিকে ঠিক মতোভাবে বেরোনো যাবে না, কারণ গ্যারেজের গেটটাও পুরো জাম হয়ে গেছে নতুন রং করার পর। চলো, ভেবেছিলাম কিছুদিন থাকবো এখানে, কিন্তু উপায় নেই, একটা বিশেষ কারণে ফিরে যেতেই হচ্ছে। আর এত গরম করছে, মানে বাইরে হাই স্পিডে ব্লোয়ার চালানো আছে। আর সত্যি কথা বলতে, গরম করছে ঠিক আছে, আমি তো ভাবছি কলকাতার গরম। উফ, ভাগ্য ভালো আমার এই গ্যারেজটা নবদ্বীপে। কলকাতায় হলে বোধহয় গ্যারেজে ঢোকা যেত না, গায়ে ফোসকা পড়ে যেত। কলকাতাতে মারাত্মক রকমের টেম্পারেচার, এখানে টেম্পারেচার সেই তুলনায় কিছুটা কম, কিন্তু প্রচণ্ড গরম। আর গরমকাল মানে আমরা পছন্দ করি না, আমি বিশেষ করে গরমকাল একদম পছন্দ করি না, কিন্তু কি করব, আমাদের এখানে ম্যাক্সিমাম টাইমটাই হচ্ছে গরমকাল, প্রায় 7-8 মাস হচ্ছে গরমকাল। চলো, এবার শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে আজকের যাত্রা শুরু করা যাক। আর চতুর্দিকে ভাঙা ভাঙি চলছে, চলো এসে পরে দেখবো কি হচ্ছে না হচ্ছে। এখন টাইম নেই, এখন ইমিডিয়েট কলকাতা ফিরতে হবে। অবস্থা দেখুন, সামনে পুরো মোষের পায়ে যাচ্ছে, আর আমি পিছন পিছন যাচ্ছি, আর এদেরকে সরানোরও লোক নেই। আর বাই চান্স একটা মোষ যদি সিঙে করে গাড়ি ঠুকতে শুরু করে, ব্যাস হয়ে গেল। মোষের গায়ের যা জোর, তাতে করে গাড়ির 12টা বেজে যাবে। সর ভাই সর, একটু সাইড দে, আমার গাড়িটাকে বেরোতে দে। পুরো বিন্দাস নিজের মতো চলেছে। গাড়ি মোষগুলোকে যে একটু সরাতে হয়, সেইটুকু পর্যন্ত ন্যূনতম ইচ্ছাও নেই। কি আর করা যাবে, সবাইকে তো আর নীতি শিক্ষা দেওয়া যায় না। এই সামনে হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট, আর তারই রেল গেট। কি করছিস রে ভাই, লাগিয়ে দিস না। কি অবস্থা বাবু, যা তা একেবারে। এখানে এত টোটো হয়ে গেছে না, এই টোটোর জ্বালাতনে মানে মানুষের থেকে টোটো বেশি হয়ে গেছে, এমন একটা ব্যাপার। আর এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট, ডান দিকে বিষ্ণুপ্রিয়া হল্ট। এই রেলগেট পার হয়ে গেলাম, আর রেলগেট পার হয়ে জাস্ট এই 200 মিটার 300 মিটার গেলেই নবদ্বীপের বাইরে চলে যাব। এই টাইম এখনো বিকেল পড়েনি, তাতেও কিন্তু ভিড় হয়ে গেছে রাস্তায়। এই সামনের ব্যাকটা ঘুরলেই রয়েছে একটা ব্রিজ, এই যে সামনে ব্রিজ। আর এই ব্রিজের নিচে দিয়ে এই মুহূর্তে একটা খাল মতন রয়েছে,
যদি এই খালটা রয়েছে, এই খালটা এক সময় বলে এটাই আসল গঙ্গা ছিল। এখন যদিও সেই গঙ্গা সরে 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 অন্যদিকে চলে গেছে, পুরো নবদ্বীপের অন্য প্রান্তে চলে গেছে। এখন এই প্রান্তে ছিল, ওই প্রান্তে চলে গেছে, কিন্তু এটাই হচ্ছে মরিগঙ্গা। নবদ্বীপ থেকে বেরিয়ে উঠে গেছি কানলা কাটোয়া স্টেট হাইওয়েতে, আর এই রাস্তা ধরেই কানলা হয়ে ত্রিবেণী পর্যন্ত যাব, আর ত্রিবেণী থেকে ডান দিকে ঘুরে চলে যাব মগরা। মগরা থেকে ওল্ড দিল্লি রোড ধরে নেব, ওল্ড দিল্লি রোড ধরে ডানকুনির কাছ দিয়ে যেতে হবে কলকাতা। কিন্তু এই ব্যারিকেডগুলো ফালতু ফালতু, এই স্পিড ব্রেকারগুলো কেন দেয়? এগুলো একটা বড় অ্যাক্সিডেন্টের কারণ। নবদ্বীপ আমার কাছে এমন একটা মায়ের জায়গা যে নবদ্বীপ আসতে ঠিক যতটা আনন্দ লাগে, নবদ্বীপ থেকে যখন যেতে হয় ঠিক ততটাই খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, কলকাতায় যেতেই হবে। কাজ কর্ম প্রফেশন সবই যেহেতু কলকাতাতেই ফিরতে হবে। কিন্তু যে কটা দিন নবদ্বীপে থাকা যায় সে কটা দিনই আনন্দ। আর সত্যি কথা বলতে এতদিন ধরে আমার ইউটিউব চ্যানেলটা রয়েছে, কিন্তু নবদ্বীপটাকে ঠিক ভালোভাবে আমি এখনো পর্যন্ত কভার করিনি। তো নেক্সট বার আমি যখন নবদ্বীপে আসবো, বেশ কিছুদিন থাকবো, তখন নবদ্বীপটাকে খুব ভালোভাবে কভার করব। নবদ্বীপে কোথায় কি আছে না আছে পুরোপুরি, আমরা কোথায় ছোটবেলায় আড্ডা দিতাম, ভালো ভালো জায়গা স্পট যেগুলো জেনারেলি যারা ঘুরতে আসে তারা জানে না, তো সেই জায়গাগুলো ঘুরবো। তো আমি ভেবেছি, কিন্তু সমস্যা হয় নবদ্বীপটা এসে মানে ঠিক ঘোরার মতো পরিস্থিতি থাকে না, বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা দিতেই টাইম কেটে যায়। তো নেক্সট বার এসে অবশ্যই করবো আমি। সামনের এটা হচ্ছে নাদনঘাট মোড়, আর এই নাদনঘাট মোড়ে একটা মিষ্টির দোকান আছে, নামটা এই মুহূর্তে ঠিক মনে করছে না, একদম মোড়ের মাথাতেই আছে মিষ্টির দোকানটা, একটু উঁচুতে। কি নাম দেখি, নামটা দেখা যায় নাকি? যাই হোক, নামটা ঠিক দেখা যাচ্ছে না। তো এইখানে মিষ্টি সিঙ্গারা যথেষ্ট পছন্দ করি, যাতায়াতের রাস্তা এখান থেকে কিছু না কিছু খাই। কিন্তু আজকে অন্যরকম খিদে পাচ্ছে, মানে মেনলি খিদে পাচ্ছে, যেটা সিঙ্গারা মিষ্টি এইসবে ঠিক মন ভরবে না, খিদে পাচ্ছে। তো মোটামুটি একটা ভালো ধাবা বা যাই হোক এরকম ধরনের কিছু একটা দেখে কিছু হালকা করে খেয়ে নিতে হবে, কারণ কলকাতা যেতে মোটামুটি 3 ঘন্টা তো লাগবেই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গুপ্তিপাড়ার আগে ভালো কোনো ধাবা তো মনে হয় নেই। আর সব থেকে ভালো ভালো ধাবাগুলো যদি পেতে হয় তাহলে ওল্ড দিল্লি রোড পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। তো দেখা যাক। এখন যেতে আসতে প্রায় দিনই দেখছি এই গেটটা পড়ছে, এখানে তো ট্রেনের পরিমাণ বাড়ায়নি, কিন্তু আমি যেতে আসতে গেলেই এই রেল গেটটা পড়ে কেন? আর ওই যে ট্রেন ঢুকেও গেছে মোট কথা। যাক, বেশিক্ষণ অন্তত দাঁড়াতে হবে না। এইমাত্র সুনাম করলাম যে ট্রেন চলে এসছে, বেশিক্ষণ দাঁড়াতে হবে না। সুনাম করাটাই কাল হলো। ট্রেনও আবার অপোজিট সাইড থেকে আরেকটা ট্রেন আসছে। চলো দাঁড়িয়ে থাকো, কিচ্ছু করার নেই। চলো রেল গেটের এই জ্যাম থেকে আস্তে আস্তে বেরোই। এদিকে তো বিশাল জ্যাম হয়ে গেছে, ওদিকেও জ্যাম ছিল। অ্যাকচুয়ালি অনেকক্ষণ সময় রাস্তা বন্ধ করে দিলে জ্যাম হওয়াটাই স্বাভাবিক। যাক, মোটামুটি এত দূর পর্যন্তই জ্যাম ছিল। চলো এবার টানা যাক গাড়ি। আর এই যে মানে কি বলবো, এগুলোকে কি বলে, ইঞ্জিন ভ্যান ভটভুটি যাই হোক কিছু, তাহলে এরকম ধোঁয়া ছুটিয়ে রাস্তায় চলে, এদের না কোনো রোড ট্যাক্স দিতে হয় না কিছু দিতে হয়, এদের কোনো ইন্স্যুরেন্সের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। যত নিয়ম মেনে আমরা গাড়ি চালাবো আমাদেরই সব দিতে হয়, এদের কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু না। আর সব থেকে বড় কথা কি, ভুটভুটিগুলো মানে এই মোটর ভ্যানগুলো এত পলিউশন করে, পুরো ধোঁয়া উড়াতে যায়, এত পলিউশন করে। তো ঠিক আছে ভাই, তুমি এইরকম গাড়ি চালাতে বা লরি বা ছোট হাতি ওইগুলো যেগুলো আর কি 407 207 এগুলো নিতে পারছো না, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। অ্যাটলিস্ট ইলেকট্রিক অনেক ইভি বেরিয়ে গেছে, যেগুলো টোটোর মতো মাল ক্যারি করা যায়, সেইগুলো ইউজ করো। কিন্তু না, তারা ওই ভুটভুটি ইউজ করবে। আর জানি না প্রশাসনও কেন দেখে না এগুলো। এই মুহূর্তে ক্রস করছি 108 শিব মন্দিরের শহর কালনা। আর কালনা এমনিতেই জনবহুল একটা শহর, যদিও এখনো বিকেল পড়েনি বলে এখনো হয়তো লোকের চাপটা বোঝা যাচ্ছে না, তাহলে এখানে প্রচণ্ড ভিড়ভাড়টা হয়। আর সরু রাস্তা, মাঝখান দিয়ে এরকম একটা ডিভাইডার তুলে দিয়েছে, এখানে যে কি পরিমাণ জ্যাম হয়। তো যাই হোক, এই মুহূর্তে জ্যাম হচ্ছে না, এটাই হচ্ছে ভালো কথা। মোটামুটি চলছে, গাড়ি রানিং রয়েছে, স্পিড কম থাক, রানিং রয়েছে।
অম্বিকা কানলার নাম অম্বিকা কানলা কেন? মানে কানলাকে শুধু কানলা বলা হয় না, কিন্তু কানলাকে অম্বিকা কানলা বলা হয়। আপনারা যদি ট্রেনে করে যান দেখবেন স্টেশনে লেখা আছে অম্বিকা কানলা। দুর্গার নাম অনুসারে অম্বিকা কানলা এরকম ধরনের কোনো সম্পর্ক আছে নাকি আমি নিজে জানি না। যদি আপনাদের জানা থাকে তো প্লিজ একটু জানাবেন। এই কানলাতেও একটা রেলগেট আছে। এই রেলগেটটা পার করতে পারলে মোটামুটি রেলগেটের হাত থেকে নিস্তার পাওয়া যাবে। যদিও এখানে রেলগেট পড়েনি, কিন্তু জ্যাম একটা হালকা রয়েছে। আর নবদ্বীপ থেকে এই কলকাতার রাস্তায় পুরো রেল লাইনগুলো জিগজ্যাগ জিগজ্যাগ, একবার এদিক দিয়ে এদিক, একবার এদিক থেকে ওদিক। একবার প্রথমে নবদ্বীপ থেকে বেরোলাম, সে কি একবার নবদ্বীপ থেকে বেরোলাম, তারপর আবার ধাত্রীগ্রামে এদিকে আসলাম, আবার এখন কানলায় এদিক থেকে আবার ওদিকে যাচ্ছি। এই রাস্তাটা বোতওয়ে হওয়ার কারণে দুদিক থেকে গাড়ি আসে, আর সামনে যদি একটা লরি বা ধ্যারধারা মার্কা বাস পড়ে যায় তাহলেই বিপদ। তাহলে তার পিছনে দিগির দিগির করতে করতে যেতে হবে, কারণ সাইড পাওয়া মাঝে মাঝে কঠিন হয়ে যায়। যেমন কিছুক্ষণ আগেই সামনে একটা লরি পড়ে গেছিল, কিছুতেই সাইড পাচ্ছিলাম না। তো এই হচ্ছে ব্যাপার, বোতওয়েতে এই একটা সমস্যা। কিন্তু মগরার পর থেকে আবার সেটা সিঙ্গেল ওয়ে, ওয়ান ওয়ে হয়ে যাবে, কারণ দুদিক থেকে দুরকম ভাবে গাড়ি আসবে, আর মাঝখানে ডিভাইডার আছে। এই যে সামনে যেমন একটা লরি যাচ্ছে, লরি ট্রাক একটা নয়, সামনে 3-4টে ট্রাক আছে। এখন এই 3-4টে ট্রাককে ওভারটেক করা খুব কঠিন ব্যাপার, কারণ অপোজিট সাইড থেকেও কন্টিনিউ গাড়ি আসছে। না যাই হোক, এই মুহূর্তে গাড়ি আসছে না, চলো বেরিয়ে চলো। কিন্তু একটা ট্রাক ওভারটেক করলাম, সামনে এখনো 2টো ট্রাক আছে। আর এই বোতওয়ে রাস্তায় এই একটাই সমস্যা, আর কিছুই নয়, একটু সাবধানে চালাতে হয়। আবার ব্যাকের মুখ, কিন্তু চল বেটা চল চল চল। তো ব্যাকের মুখে এইভাবে ওভারটেক করাটাও একটু রিস্ক হয়ে যায়। তো ঠিক আছে, অনেকটা দূর পর্যন্তই দেখা যাচ্ছে, অসুবিধা নেই। তার মধ্যে সামনে চলে এসছে বাম্পার। এই গুপ্তিপাড়া দিয়ে যাচ্ছি, আর এই আম গাছগুলো দেখে না মাঝে মাঝে নেশা উঠে যায়, নেশা, আম খাওয়ার নেশা। এখন যে আমি মার্কেটে পাবো কিনতে হবে ভাই, হিমসাগর না পাই, এখন আম খাওয়ার নেশা চাপছে। আমার এই একটা সমস্যা, কোনো ভালো খাবার একবার মনে আসলে সেটা না খাওয়া পর্যন্ত শান্তি নেই। এই যে সামনে, ব্যাস আমরা পেরিয়ে গেলাম, বর্ধমান থেকে হুগলি ঢুকে গেলাম। মানে অলরেডি 2টো ডিস্ট্রিক্ট কভার করে 3 নম্বর ডিস্ট্রিক্টে যাচ্ছি, হুগলি। আর হুগলির পর রয়েছে হাওড়া, হাওড়ার পর কলকাতা, তারপর দক্ষিণ 24 পরগনা। চলো 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 বিন্দাস, কতগুলো ডিস্ট্রিক্ট দেখতে দেখতে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে গুপ্তিপাড়া, আর গুপ্তিপাড়ার আম হচ্ছে বিখ্যাত। আগে আমি গুপ্তিপাড়ায় একটা চাকরি করতাম, তো তখন গুপ্তিপাড়া থেকে আম নিয়ে যেতাম। মানে এত সুস্বাদু আম, কিন্তু গুপ্তিপাড়ার সেই মিষ্টি আম এখনো ওঠেনি। এখনো মোটামুটি 1 মাস টাইম লাগবে গুপ্তিপাড়ার ওই আম, হিমসাগর আম মার্কেটে আসতে। তো যেতে আসতে এখান দিয়েই তো যাতায়াত হয়। গুপ্তিপাড়ার আম এবার ভালো মতন খেতে হবে। তবে এবার খিদেটা বড্ড বেশি পেয়ে গেছে, আর পছন্দসই খাবার কোনো জায়গাতেই পাচ্ছি না। পাবো ওল্ড দিল্লি রোডে যখন চলে যাব, তখন ওখানে পরপর অনেক কটা ভালো ভালো কি বলবো ধাবা টাইপেরই বলবো তো আছে। ওখানে মোটামুটি পছন্দের সাউথ ইন্ডিয়ান খাবার বা যাই হোক পাওয়া যাবে, কিন্তু এখানে সেই নর্মাল সেই রুটি হ্যাঁ দেন বাম্পার। ধর এত রাস্তাটা বাজে করে রেখেছে, ওখানে পাওয়া যাবে, ওখানে গিয়েই খেতে হবে কিছু। ওইদিকে সূর্যটাকে কি লাগছে মাইরি, অসাধারণ অসাধারণ। কিন্তু মেঘটার জন্য ছবিটা ফেটে গেছে,
ছবিটা ফাটেনি, মানে মেঘটার জন্য প্রাকৃতিক দৃশ্যটাই ফেটে গেছে। প্রায় পড়ন্ত বিকাল হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে হয়তো অন্ধকার হয়ে যাবে। আর একটু আগে আসতে পারলে ভালো হতো, কিন্তু কয়েকদিন ধরে এত পরিশ্রম চলছে আর বেরোনোর আগে এত ঘুম পাচ্ছিল, মানে আর সম্ভব হলো না। তো বেরোতে বেরোতেই 4টে বেজে গেল, আর কলকাতা পৌঁছাতে পৌঁছাতে কটা বাজবে দেখা যাক। এখনো পর্যন্ত মগরা পৌঁছাতে পারলাম না। কখন খাবো, কখন কলকাতা পৌঁছাবো কিছুই জানি না। আর এই জায়গাটা এতটা সরু, ওভারটেক করাও রিস্ক। চলো, ফাঁকা আছে, ওভারটেক করা যাক। জেনারেলি এই জায়গাটা ওভারটেক করাটা একটু রিস্ক। অপোজিট সাইড থেকে একটা ছোট গাড়ি আসলেও ওভারটেক করা যায় না। এই চলে এসছি ত্রিবেণী। এখান থেকে ডান দিকে পেকে যাব, ডান দিকে পেকে গেলেই হচ্ছে মগরা। সোজা গেলে ত্রিবেণী, তারপর ব্যান্ডেল, ওইদিকে চলে যাওয়া যেত, নয়তো আরেকটু বাঁ দিকে গেলে কল্যাণীর দিকে চলে যাওয়া যেত, কিন্তু ওইদিকে যাবো না, এই দিক দিয়ে যাব। আর সামনের আকাশটা কি সুন্দর রং ধরেছে, জানি না গোপ্রোতে কতটা সুন্দর নিতে পারছে, কিন্তু ব্যাপক লাগছে, ব্যাপক, জাস্ট ব্যাপক। এটা হচ্ছে মগরা ফ্লাইওভার। ডান দিকে চলে গেলে বর্ধমান চলে যেতাম, আর বাঁ দিকে ডানকুনি। এই জায়গায় ফ্লাইওভারটার কিন্তু ব্যাগগুলো ব্যাপক। আর এই ফ্লাইওভারটা হয়ে এই রাস্তাটাকে পুরো জমজমাটি করে দিয়েছে। আগে এই মগরায় যে পরিমাণ জ্যাম হতো নিচে দিয়ে গেলে রেলগেটে, ওরে বাপরে, আমি একবার দুবার এমন ফাঁসা ফেসেছিলাম, সে মানে কান্না পেয়ে যাওয়ার মতো। তো যাই হোক, এখন আর সেই সমস্যাটা নেই ফ্লাইওভার হয়ে যাওয়ায়। এই রাস্তাটা ওয়ান ওয়ে হয়, একটা ফায়দা আছে যে জাস্ট স্টিয়ারিং ধরে বসে থাকো আর অ্যাক্সিলারেটরে পা, আর বেশি কিছু ভাবতে হবে না। চলো, শুধু সিগন্যাল কয়েকটা আছে, সিগন্যালগুলো দেখো, ব্যাস বিন্দাস। গোপ্রো স্ক্রিনে দেখে তো মনে হচ্ছে ব্যাপক ছবি তুলছে, জানি না কেমন উঠছে, সেটা পরে যখন এডিটিং করব তখন বোঝা যাবে। কিন্তু নর্মালি গোপ্রোর যে ছোট স্ক্রিন, সেই স্ক্রিনে দেখে মনে হচ্ছে দুর্দান্ত ছবি উঠছে। আর ডান দিকে এত সুন্দর সুন্দর ফুল আছে, যদিও সেগুলো গোপ্রো অতটা নিতে পারছে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, কিন্তু এই রাস্তাটা যেমন সুন্দর তেমন ছবিও উঠছে খুব সুন্দর। চলো, খিদে পেয়েছিল, সামনে একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি, রুফটপ রেস্টুরেন্ট ক্যাফে। চলো কিছু খেয়ে নেওয়া যাক। আর কাঁচটা কি অপরিষ্কার হয়েছে, ইস, কাঁচটা যে এতটা অপরিষ্কার রয়েছে, দিনের বেলায় যখন পুরো আলো ছিল তখন বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন যত অন্ধকার হচ্ছে এখন বোঝা যাচ্ছে যে কাঁচটা কতটা অপরিষ্কার রয়েছে। এই হচ্ছে ধাবার ভিতরের ভিউ, বেশ সাজানো গুছানো আছে ধাবাটা, যদিও ফাঁকা তবুও। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, পেট লোড, ভালো মতনই খাওয়া হয়েছে। আর ভিতরে এত হিন্দি গান বাজাচ্ছিল যে একটু ভিডিও করবো, কিছু কথা বলবো, কোনো উপায় নেই। আর হিন্দি গানের মধ্যে ভিডিও করলে কপিরাইট, তো যার জন্য কিছু করা যায়নি। আবার গাড়িতে চলে এসেছি, আর টাইম নষ্ট না করে এবার এগোনো যাক। চলো এবার গাড়ি এখান থেকে বার করা যাক, আর ঝপ ডেস্টিনেশনের দিকে এগোনো যাক। ফালতু আর টাইম নষ্ট করা যাবে না। বিন্দাস, ফাঁকা আছে। চলো চলো চলো। যে উপরে যে দেখছেন লেখা রয়েছে সাইনবোর্ড, ওখানে দেখাচ্ছে কলকাতা যেতে গেলে বাঁ দিক দিয়ে যেতে হবে, আর খড়গপুর যেতে গেলে বা কোলাঘাট যেতে গেলে সোজা রাস্তা বা ডান দিক নিতে হবে। কিন্তু যদি মেন প্রপার কলকাতায় যেতে হয়, যেমন ধরুন পার্ক স্ট্রিট, ধর্মতলা, রবীন্দ্র সদন, এইসব জায়গায় যদি যেতে হয়, তাহলে কিন্তু বাঁ দিকে গেলে সে পুরো ফাঁসবে। তাকে যেতে হবে ডান দিকে, খড়গপুরের ওই রাস্তায় ধরতে হবে। কিছুটা দূর গিয়ে বাঁ দিকে হাওড়ার রোড ধরে সেকেন্ড হুগলি ব্রিজ পার হয়ে আমাকে কলকাতার ভিতরে এন্ট্রি দিতে হবে। এই যে সামনের জায়গাটা দেখুন, যেখানে ল্যাম্পগুলো জ্বলছে,
বাঁ দিকের রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে দক্ষিণেশ্বরের দিক দিয়ে গিয়ে এই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেল, দক্ষিণেশ্বর দিকে গিয়ে ওদিকে এয়ারপোর্টের দিকে চলে যাওয়া যাবে। আর আমি এইদিকে ঢুকে গেছি, এই রাস্তাটা দিয়ে গেলে আমরা সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে কলকাতা ঢুকবো। যদিও এখনো কলকাতা ঢুকিনি, কিন্তু একটা কলকাতা ফিলিংস চলে এসছে। এত আলো টালো, এটা বেশ মনে হচ্ছে যে হ্যাঁ কলকাতার কাছাকাছি চলে এসেছি। এই যে যত কলকাতার কাছে যাচ্ছি তত আস্তে আস্তে জ্যামের পরিমাণ বাড়ছে। এই চলে এসেছি আজকের ট্রিপের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি টোল প্লাজা নবান্ন। কি হলো, এই দিকগুলো লাল হয়ে রয়েছে কেন রে ভাই? এই তো গ্রিন আছে। ওয়ান অ্যান্ড অনলি টোল প্লাজা, মাত্র 10 টাকা। এই মুহূর্তে রয়েছে সেকেন্ড হুগলি ব্রিজ, কিন্তু হুগলি ব্রিজটা কেন সুন্দর করে লাইট দিয়ে সাজায় না, কিছু বোঝাই যাচ্ছে না। হুগলি ব্রিজের যে ওয়্যারগুলো রয়েছে সুন্দর লাগে দেখতে দিনের বেলা, কিন্তু রাত্রিবেলা একদমই ভালো লাগে না। তার মধ্যে হচ্ছে আমার সামনের উইন্ডস্ক্রিন এতটাই নোংরা যে আরও বাজে লাগছে। না, আটক করবো না, ভিডিও অফ। চলো মোটামুটি চলে এসেছি, এবার গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দিতে পারলেই ব্যাস শান্তি। চলো এবার গাড়ি ঢুকিয়ে দেওয়া যাক গ্যারেজে। কিন্তু একটা বড় সমস্যা, বাইকের চাবি আনতে হবে। এখানে বাইক নিয়ে আছে, তাহলে যাই চাবি নিয়ে আসি। যাও গিয়ে চাবি নিয়ে এসো। গাড়িটা এখনো গ্যারেজে ঢুকাতে পারিনি, কারণ আমি যেখানে গাড়ি রাখি সেখানে আমারই মোটর বাইকটা রাখা রয়েছে। আগে মোটর বাইকের চাবিটা আনতে হবে, তারপর গাড়িটাকে ঢুকাতে পারবো।